Good evening and welcome to Comeback Practice Course on Polity 3.0 Class 5. আর ক্লাস 5 এ আজকের আমাদের যে টপিক সেই টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট পোস্ট ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, মানে স্বাধীনতার পর 1950 সালের পর, ঠিক আছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ আইন আমাদের পার্লামেন্টে পাসড হয়েছে সেই সমস্ত জায়গা থেকে প্রশ্ন। সেটা হতে পারে তোমার ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, সেটা হতে পারে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, হোয়াট এভার, ঠিক আছে। 20টা প্রশ্ন আছে, আমি বেশি প্রশ্ন রাখিনি, 20টা প্রশ্ন আছে। যে 20টা প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করব, তোমরা অ্যান্সার করবে, অ্যান্সার করার চেষ্টা করবে। তো 1950 থেকে বর্তমান একদম আপডেট যদি আমি বলি, বর্তমান সময় পর্যন্ত যে আইনগুলো আমাদের পার্লামেন্টে পাস হয়েছে সেই জায়গা থেকে প্রশ্ন। হাজার হাজার আইন পাস হয়েছে, সেই হাজার হাজার আইন থেকে যদি আমি একটা করেও প্রশ্ন করি তাহলে 1000টা প্রশ্ন হয়, কিন্তু 1000টা প্রশ্নই আছে 20টা প্রশ্ন, যেগুলো বলতে পারো আমাদের এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট। কারণ আমরা তো জানি যে রিসেন্ট যে আইনগুলো পাস হচ্ছে তার মধ্যে যদি গুরুত্বপূর্ণ কোন আইন থাকে তো সেটা তো আমাকে জানতেই হবে পড়তে। তো কিছু কারেন্ট বলতে পারো আইন রয়েছে যেগুলো খুব রিসেন্ট টাইমে পাস হয়েছে, 2022, 2023 বা 2024 এই সময়কালে, ঠিক আছে। আবার কিছু আছে পুরনো সময়কার আইন যেগুলো টিল নাও এক্সিস্ট করছে এবং ইম্পর্টেন্ট। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস, আজকের আলোচনা তোমাদের সাথে। তো প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে 30 সেকেন্ড হচ্ছে পোল টাইম দেব, 30 সেকেন্ড পোল টাইম দেব। দেখো কি বলছে, টু কমব্যাট দ্য কন্টিনিউড atrocities against SC/ST community and to provide severe punishment for atrocities, the government enacted the Scheduled Caste and Scheduled Tribe Prevention of Atrocities Act in, ঠিক আছে। সোজা কথায় যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব কমিউনিটির ওপর যে নৃশংসতা, সেটা থেকে এই সম্প্রদায়ের মানুষজনদেরকে প্রোটেক্ট করার জন্য এবং যারা এই কাজের সাথে যুক্ত থাকবে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আমাদের আইন হলো পার্লামেন্টে। তো সেই আইনটা কবে হলো, এই হচ্ছে প্রশ্ন। দেখো পোল দিলাম, উত্তর করো। To combat the continued atrocities against the SC/ST community and to provide severe punishment for atrocities, the government enacted the Scheduled Caste and Scheduled Tribe Prevention of Atrocities Act in কবে। তো দেখা যাক কতজন তোমরা সঠিক উত্তর করতে পারছো। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপাতত তিনজন সঠিক উত্তর করেছো, তিনজন। তো তিনজনই মনে হচ্ছে লাস্ট অব্দি থাকবে সঠিক উত্তরের তালিকায়। তো দেখতে পাচ্ছি হ্যাঁ, তিনজন সঠিক উত্তর। 1989 এই আইনটা হচ্ছে, মনে রাখবে। অ্যাট্রোসিটিস মানে কি, নৃশংসতা। ওকে, চলে আসি পরবর্তী, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। দেখো ভালো করে প্রশ্নটা দেখো, তারপরে আমি পোল দিচ্ছি। ভালো করে আগে প্রশ্নটা দেখে নাও, তারপরে আমি পোল দিচ্ছি। দেখো 30 সেকেন্ড পোল দেব। 30 সেকেন্ড পোল দেব। দ্য প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, যেখানে চাইল্ড ম্যারেজকে কি করা হচ্ছে, প্রহিবিট করা হচ্ছে। ভালো করে দেখো প্রশ্ন, তারপরে উত্তর করবে। না তো সেম না রমেশ, ভালো করে দেখো, সেম না। একটাতে দেখো বিফোর আছে, একটাতে আফটার আছে। একটাতে বিফোর, একটাতে আফটার।
তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তর হচ্ছে সি, বোথ এ এন্ড বি। চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006, প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006, এই আইনে বলা হলো যে এই আইন যেদিনকে কার্যকর হবে তার আগে বা তার পরে যে চাইল্ড ম্যারেজ গুলো সংগঠিত হয়েছে, মানে কি, যে যখন দেখা যাচ্ছে বিয়ে হয়েছে সেই সময়ে সেই ব্যক্তি কি ছিল চাইল্ড, তাহলে সেই ম্যারেজটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। মানে হতে পারে যে ধরো 2006 সালের আগে হয়তো 1990 সালে কাউরির বিয়ে হয়েছে, এবার দেখা যাচ্ছে 1990 সালে যখন বিয়ে হয়েছিল তখন সে কি ছিল, চাইল্ড, 18 বছরের কম ছিল হয়তো সেই মহিলা, বা 21 বছরের কম ছিল হয়তো সেই ছেলেটা। তাহলে 1990 সালে যখন বিয়ে হচ্ছে তখন দেখা যাচ্ছে সে চাইল্ড, 2006 সালে তো সে বড় হয়ে গেছে, তখন তো সে চাইল্ড নেই। তাহলে বলছে 1990 সালের ওই চাইল্ড ম্যারেজও কি হতে পারে, এই আইন অনুযায়ী বাতিল হতে পারে, কন্ট্রাক্টিং পার্টি যদি অ্যাপ্রোচ করে কোর্টে। ঠিক আছে, তাহলে বলছে যে এই আইন যেদিনকে কার্যকর হবে তার আগে বা তার পরে যে চাইল্ড ম্যারেজ, সেই চাইল্ড ম্যারেজ কি হবে, বাতিল হবে। যদি দেখা যায় যে বিয়ের সময় বয়স কি ছিল, মানে তার ওই ম্যারেজ যে বয়স তার থেকে কম ছিল। ঠিক আছে, তাহলে বিফোর এন্ড আফটার দুটোই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, দুটোই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, তাই অ্যান্সার কিন্তু বোথ এ এন্ড বি। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট চলে আসি 3 নম্বর প্রশ্ন। না, এরকম কোনো আইন নেই, কারণ ম্যারেজ ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট, সুপ্রিম কোর্ট বলেছে ম্যারেজ ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট। সুপ্রিম কোর্ট বলেছে যে আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করতে পারি, সেই জায়গায় কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যারেজ, রাইট টু ম্যারি ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, মানে ধরো কাউরির বিয়ে হচ্ছে না আর সেই কারণে সে সুপ্রিম কোর্টে গিয়ে সে কেস করলো যে তার মৌলিক অধিকার ভাইলেট হচ্ছে, কেন তার বিয়ে হচ্ছে না, না, বিকজ রাইট টু ম্যারি ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট। সুপ্রিম কোর্ট এটা বলছে কোন কেসে, সেম সেক্স ম্যারেজ। সেম সেক্স ম্যারেজ যে বলতে পারো পিটিশন, যে মামলা, সেখানে সুপ্রিম কোর্ট বলছে রাইট টু ম্যারি ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট। আমাদের সংবিধান আর্টিকেল 21 আমাদেরকে অধিকারটা দেয় না যে রাইট টু ম্যারি, হ্যাঁ, যে অধিকারটা দেয় যে আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করতে পারি, যাকে আমি পছন্দ করেছি সে আমার কাস্টের মধ্যে হতে পারে, কাস্টের বাইরে হতে পারে, আমি তাকে বিয়ে করতে পারি। ঠিক আছে, যদি সেও সম্মত হয়, কিন্তু এই অধিকার আমাদের সংবিধান দেয় না, রাইট টু ম্যারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এরকম কোনো ব্যবস্থা রমেশ নেই। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্ন পোল দিচ্ছি। না, এখানে আর্টিকেল 21 কিছু করতে পারবে না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তো সেম সেক্স ম্যারেজে রাইট টু ম্যারি ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, দেখো পোল দিলাম। মানে ব্যাপারটা বলতে পারো যে তুমিও বাড়িতে বিয়ের জন্য চাপ দিতে পারো না, আবার তোমাকেও বাড়ি থেকে চাপ দিতে পারবে না যে বিয়ে কর। ঠিক আছে, এটা এটা ব্যাপারটা সোজা কথায় শুনে রাখো, যে তুমি বাড়িকে চাপ দিতে পারবে না, বাড়িকে চাপ দেওয়ার জন্য তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে, মানে সুপ্রিম কোর্টে গিয়ে তুমি এটা বলতে পারবে না যে বাড়ি থেকে তোমাকে বিয়ে দেওয়া হচ্ছে না, তাই বাড়ির মানুষজন তোমার মৌলিক অধিকার ভাইলেট করছে। ঠিক আছে, এটা তুমি করতে পারবে না। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক যে উত্তর, দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা হবে নান, এই তিনটেই বলতে পারো ট্রু। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ভারতবর্ষে অ্যাপ্লিকেবল প্রত্যেকটা স্টেটে, ইনক্লুডিং জম্মু অ্যান্ড কাশ্মীর। হ্যাঁ, একসময় জম্মু অ্যান্ড কাশ্মীরে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954
অ্যাপ্লিকেবল ছিল না বিফোর 2019, বাট আজকে অ্যাপ্লিকেবল। আচ্ছা, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট দেখো কি বলছে, ইট প্রোটেক্ট দ্য রাইট অফ পারসন ইনভলভ ইন ইন্টার কাস্ট ম্যারেজ এবং ইন্টার রিলিজিয়াস ম্যারেজ। আজকে দেখো হিন্দু ম্যারেজ অ্যাক্ট রয়েছে, মুসলিম ম্যারেজ অ্যাক্ট রয়েছে, ঠিক আছে? তাহলে আজকে একটা হিন্দু কাপল, সে কি হচ্ছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তার ম্যারেজ কি হচ্ছে, রেজিস্টার্ড হচ্ছে। একটা মুসলিম কাপল, তাদের ম্যারেজ মুসলিম যে ম্যারেজ অ্যাক্ট সেই অনুযায়ী রেজিস্টার্ড হচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে দুজন মানুষ তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে এবং তাদের রিলিজিয়ান ডিফারেন্ট, তাহলে তাদের ম্যারেজটা কোন অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার্ড হবে? তো তার জন্যই বলতে পারো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। তাহলে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অ্যাকচুয়ালি যারা ইন্টার কাস্ট বা ইন্টার রিলিজিয়াস ম্যারেজ করছে তাদেরকে কি করছে, প্রোটেক্ট করছে, তাদের সেই ম্যারেজটাকে হচ্ছে প্রোটেক্ট করছে। তো এই আইন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 2019 সালের আগে এটা জম্মু অ্যান্ড কাশ্মীরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল না, বাট বর্তমানে জম্মু অ্যান্ড কাশ্মীরের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। দেখে নাও ভালো করে। The Ancient Monument and Archaeological Site and Remains Act 1958 enacted to give effect to। অসাধারণ প্রশ্নগুলো রয়েছে, কিন্তু চেষ্টা করেছি, ঠিক আছে? যে চেষ্টা মানে আমি ভাবি করব না, কিন্তু তাও করি, ঠিক আছে? তো সেরকমই বলতে পারো আজকে এই যে প্রশ্নগুলো দেখতে পাবে, বুঝতে পারবে যে হ্যাঁ স্যার চেষ্টা করেছেন আমাদের জন্য আলাদা কিছু করার। ঠিক আছে, দেখো অ্যান্সার করো। হ্যাঁ আছে, অবশ্যই রিয়া। ইন্টার কাস্ট ম্যারেজের ক্ষেত্রে, ঠিক আছে, গভর্নমেন্ট একটা বলতে পারো একটা অ্যামাউন্ট হচ্ছে দিয়ে থাকে যে করে, ঠিক আছে? এটা আমি প্রথম জেনেছিলাম আমি আমার এক স্টুডেন্টের কাছে, আমিও জানতাম না, ঠিক আছে? তো সেই স্টুডেন্ট, সে হচ্ছে কর্মরত ছিল এবং সে হচ্ছে তোমার এই ডিপার্টমেন্টে মনে হয় কর্মরত ছিল, মানে তোমার ওই ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টে কর্মরত ছিল। তো কথায় কথায় মানে ক্লাসে কথায় কথায় এই ব্যাপারটা মানে আমি জানতে পারি যে এরকম স্যার মানে প্রচুর এখন মানে চাপের মধ্যে স্যার কাজ করতে হয়। তখন কি চাপ বলছি, স্যার এইরকম ব্যাপারগুলো যখন আসে না তখন ইনভেস্টিগেশন করতে হয় যে সঠিক কিনা এ কিনা, প্রচুর ব্যাপার থাকে। হ্যাঁ এরকম আছে না কি হচ্ছে, হ্যাঁ আমি তখন মানে যখন তার সাথে কথা হয়েছিল তখন আমি অ্যামাউন্টটাও শুনেছিলাম যে 1 লাখ টাকা না এরকম একটা ব্যাপার থাকে, 1 লাখ টাকা না 50,000 টাকা, মানে আজ থেকে আমি তোমাকে বলছি 5-6 বছর আগেকার ঘটনা। এখন তো হয়তো সেটা হয়তো বেড়েও যেতে পারে ইন্টারকাস্ট ম্যারেজের ক্ষেত্রে। এবং সেটা কি করতে হয়, সেটা মানে অ্যাপিল করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? অ্যাপ্লাই করতে হয় মানে অ্যাপ্লিকেশনস করতে হয়, তারপরে সেটা ইনকোয়ারি হয়, ইনভেস্টিগেশনস হয়, তারপরে গিয়ে হচ্ছে সেই অ্যামাউন্টটা দেওয়া হয় এবং এটা আছে, ঠিক আছে? এটা আছে। ইন্টার রিলিজিয়াস ম্যারেজের ক্ষেত্রে আমি এটা বলতে পারবো না, ইন্টার কাস্টের ক্ষেত্রে আছে এটা বলতে পারি, বাট ইন্টার রিলিজিয়াসের ক্ষেত্রে আছে কিনা ঠিক বলতে পারবো না, বাট ইন্টার কাস্টের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তখনই আমাকে যেটা বলেছিল যে 1 লাখ টাকা না এরকম একটা দেওয়া হয় এবং সেটা ভ্যারি করে, আবার অনেক ক্ষেত্রে ভ্যারি করে, ভ্যারি করে কিন্তু। আচ্ছা, তো 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে হচ্ছে আর্টিকেল 49। আর্টিকেল 49 কি বলা আছে? প্রোটেকশন অফ প্লেস, মনুমেন্ট অ্যান্ড অবজেক্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, ঠিক আছে? তাহলে আর্টিকেল 49 এর যে ডিরেক্টিভ প্রিন্সিপাল সেটাকে প্র্যাকটিক্যাল শেপ দেওয়ার জন্যই 1958 এ কি হলো, এই আইনটা হলো। তাহলে এই যে আইন 1958 এ হচ্ছে অ্যানিসিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইট অ্যান্ড রিমেন্স অ্যাক্ট, এই আইনটা হচ্ছে আর্টিকেল 49 এর যে প্রিন্সিপাল, যে উদ্দেশ্য সেটাকে পূরণের জন্য, যেখানে কি বলা হচ্ছে, to protect monument, place and object of national and historic importance. ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5।
এগুলো ঠিক বলতে পারবো না পাপিয়া। আমি এটুকুনটা তোমাকে বলতে পারি, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের আন্ডারে একটা পোর্টাল আছে, ঠিক আছে, সেই পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। আমি এটুকুনটা বলতে পারি, ঠিক আছে। এটা অনলাইন অ্যাপ্লিকেশনই মনে হয় হয় এখন। তো আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস যে ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টে গেলেই তুমি মানে যদি সার্চ করো, সেখানে দেখবে একটা পোর্টাল হয়তো আছে, সেখানে ডিটেলসটা দেওয়া আছে। আচ্ছা দেখো 5 নম্বর প্রশ্ন। দেখো পোল দিলাম, 5 নম্বর প্রশ্ন। আচ্ছা এখন এটা নিয়ে এত আলোচনা করার দরকার নেই, যদি কখনো করো তখন একটুখানি ভাবনা চিন্তা করো কিভাবে এগোতে হবে না হবে, মানে এইটুকুনটা মানে জানিয়ে রাখলাম যে এরকম একটা বিষয় আছে, যে ইন্টারকাস্ট ম্যারেজের ক্ষেত্রে, ইন্টারকাস্ট ম্যারেজের ক্ষেত্রে একটা গভর্নমেন্ট একটা বলতে পারো মানে কি বলবো, মানে স্কিম রয়েছে, একটা স্কিম রয়েছে এই বিষয়টাকে এনকারেজ করার জন্য। মানে বলতে পারো এটাকে দেওয়া হচ্ছে কেন, বিষয়টাকে এনকারেজ করার জন্য, বিষয়টাকে এনকারেজ করার জন্য যে আমরা এই যে জাতপাতের যে বিষয়টা, এই বিষয়টাকে যাতে আমরা প্রায়োরিটি না দিই আমাদের সমাজের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ইন্টারকাস্ট যে ম্যারেজ, এটাকে এনকারেজ করার জন্যই কিন্তু আজকে এই গভর্নমেন্ট স্কিমটা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন এটা নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই, ঠিক আছে। এটা জেনে রাখো, ঠিক আছে, যদি কোনো ভবিষ্যতে এরকম ঘটনা ঘটে তখন এটা নিয়ে ভাবনা চিন্তা করে এগোবে, ঠিক আছে। এখনই এটা নিয়ে ভাবনা চিন্তা করো না, কারণ এখন ভাবনা চিন্তা করতে গেলে এখন হয়তো সবকিছু ঘেঁটে যাবে, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। চলো 5 নম্বর প্রশ্ন, এখানে উত্তরটা হবে মোহাম্মদ আহমেদ খান ভার্সেস সাহো বানু বেগম, ঠিক আছে। তাহলে এই যে কেস, যে কেসে সুপ্রিম কোর্ট কি করলো, মেনটেনেন্সের উপর একটা জাজমেন্ট দিল। মুসলিম পার্সোনাল ল অনুযায়ী মেনটেনেন্সের প্রভিশনস নেই। মুসলিম পার্সোনাল ল অনুযায়ী কি বলা হচ্ছে, একটা এককালীন টাকা দেওয়া হবে, যেটাকে আমরা বলে থাকছি মেহার। তো সুপ্রিম কোর্ট সেখানে জাজমেন্ট দিল যে মেহার ইজ নট সাফিসিয়েন্ট। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি বললো, যে মুসলিম হাজবেন্ডকে তার ওয়াইফকে কি করতে হবে, মেনটেনেন্স দিতে হবে, যদি সেই মহিলার অর্থনৈতিক অবস্থা যদি ভালো না হয়, ঠিক আছে। তো এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে রাজীব গান্ধী গভর্নমেন্ট কি করলো, এই আইনটা পাশ করালো, দ্য মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস অন ডাইভোর্স অ্যাক্ট 1986, ঠিক আছে। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। ওই তো বললাম প্রাপিয়া, তুমি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাবে, সেখানে দেখবে ক্রাইটেরিয়া দেওয়া আছে। তো ওই ক্রাইটেরিয়া একবার বলবে তোমার ভাইকে দেখে নিতে, বা দেখে নিবে যে ওই ক্রাইটেরিয়া তারা রিচ করছে কিনা। কারণ ক্রাইটেরিয়া আমি জানি না, এটাই হচ্ছে বিষয়, কিন্তু ক্রাইটেরিয়াটা তুমি জেনে যাবে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেখানে যে কি ক্রাইটেরিয়া, কি প্রভিশনস রয়েছে। আচ্ছা চলো, তো এখানে উত্তরটা হবে হচ্ছে সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড, যেটাকে আমরা কি বলছি, ভারতীয় নাগরিক সুরক্ষা
সংহিতা। ঠিক আছে, তো এইগুলো কিন্তু একটুখানি জেনে রাখবে যে আইপিসির যে নতুন নামকরণ সেটা কি হলো, এভিডেন্স অ্যাক্টের যে নতুন নামকরণ সেটা কি হলো। হ্যাঁ, কিছু চেঞ্জেস কিন্তু হয়েছে আইপিসি বা সিআরপিসির ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু সেই চেঞ্জেস গুলো মনে রাখার আগেও যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নতুন নামকরণটা। ঠিক আছে, চেঞ্জেস তো বলতে পারো কিছুটা হয়েছে, ম্যাসিভ যে কিছু চেঞ্জেস হয়েছে তা কিন্তু নয়, কিছু চেঞ্জেস হয়েছে, বাট মূলত যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে ওই নতুন নামকরণটা কি হলো আইপিসি সিআরপিসি বা এভিডেন্স অ্যাক্টের। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। চলো 1 মিনিট পোল দেব, আগে ভালো করে দেখে নাও। কখনো সময় পেলে এই আইনটা না আমি তোমাদেরকে একটু ডিটেলসে পড়িয়ে দেবো, আমি এই ক্লাসেই পড়িয়ে দেবো। ঠিক আছে, তোমরা যদি কোথাও আমার ডেসক্রিপটিভ ক্লাসে থাকো সেখানেও পড়িয়ে দেবো, কিন্তু এখানে অনেকেই হয়তো থাকতে পারো তোমরা আমার হয়তো কোনো ডেসক্রিপটিভ ক্লাসে নেই, তো এখানেও কোনো একটা ক্লাসে আমি এই আইনটা পড়িয়ে দেবো। আমি কিন্তু এখন দেখছি এই আইনটা থেকে কিন্তু ভালো প্রশ্ন কিন্তু আসছে। আগে শুধুমাত্র আমরা ওই 1996 ওই ইয়ারটাকে মনে রাখতাম আর এই ব্যাপারটুকুনটাকে মনে রাখতাম, ঠিক আছে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন প্রশ্ন মানে পরীক্ষায় এই আইনটা থেকে ডিটেলসে কিন্তু প্রশ্ন আসছে, আর ঠিক এরকম প্রশ্ন যে এই আইনে গ্রাম সভাকে কি ক্ষমতা কি অধিকার দেওয়া আছে। তো যারা তোমরা আমার কোনো না কোনো ডেসক্রিপটিভ ক্লাসে আছো সেখানে আমি এটা পড়িয়ে দেব, কিন্তু যারা ধরো এই কোর্সে আছো কিন্তু কোনো আমার ডেসক্রিপটিভ কোর্সে নেই, তো আমি তাদের ক্ষেত্রে বলছি যে এই কোর্সে কোনো একটা ক্লাসে আমি এটা একটু ডিটেলসে তোমাদের পড়িয়ে দেবো। ঠিক আছে, ওকে, তো চলো 7 নম্বর প্রশ্ন, আমি 1 মিনিট হচ্ছে পোল দিলাম। হ্যাঁ, আইপিসি সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট, ঠিক আছে, এই তিনটেরই কি হয়েছে নতুন বলতে পারো নামকরণ হয়েছে এবং কিছু চেঞ্জেস হয়েছে। না, তিনটে আলাদা আলাদা, আইপিসি আলাদা, ভারতীয় সংহিতা অভিধান না এরকম কি বলা হচ্ছে, তিনটের আলাদা আলাদা নামকরণ হয়েছে। ঠিক আছে রবি, এরকম নয় যে তিনটেকেই একই নামে রিপ্লেস করা হয়েছে তা কিন্তু নয়, তিনটেকে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে, তিনটে সেপারেটলি এক্সিস্ট করে। ঠিক আছে, এবং তিনটের আলাদা আলাদা করে নামকরণ করা হয়েছে। আবার আমরা পুরনো নিয়মে চলে এসেছি, আমরা আবার আমাদের পুরনো নিয়মে চলে এসেছি। সেই পুরনো নিয়ম কি, যার কেউ নেই তার আছে হচ্ছে অল, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে একদম মানে কি বলবো গণমত পাবলিক ওপিনিয়ন হচ্ছে অল। ঠিক আছে, তো আমি এটা বলতাম না যে যার কেউ নেই তার অল আছে তার নান আছে, কারণ যে একসময় ইউটিউবে, ঠিক আছে, প্রত্যেকটা বড় বড় চ্যানেল এই ভিডিও তোমার মানে কি বলবো আনতো যে কিভাবে আমরা উত্তর না জেনেও সঠিক উত্তর করতে পারবো। ঠিক আছে, তো সেই জায়গা থেকে অল এবং নান একটা বিশাল জনপ্রিয়তা পেয়েছিল, যে যার কেউ নেই তার অল বা নান আছে। বাট এখানে উত্তরটা হবে হচ্ছে ডি 1 and 2। পঞ্চায়েত এক্সটেনশন শিডিউলড এরিয়াজ অ্যাক্ট 1996, যে আইনের দ্বারা আমরা পার্ট 9 পঞ্চায়েতের প্রভিশনস কি করছি শিডিউলড এরিয়াতে এক্সটেন্ড করছি, যেখানে গ্রাম সভা এবং গ্রাম পঞ্চায়েতকে কিছু ক্ষমতা বা অধিকার দেওয়া হচ্ছে। তার মধ্যে কি রয়েছে, টু রেগুলেট অর রেস্ট্রিক্ট দ্য সেল অ্যান্ড কনজাম্পশন অফ ইনটক্সিকেটিং, সেখানে ক্ষমতা দেওয়া হচ্ছে টু কন্ট্রোল ওভার মানি লেন্ডিং টু দ্য শিডিউল ট্রাইব, ভিলেজ মার্কেটকে কন্ট্রোল করা, এরকম একাধিক ক্ষমতা বা অধিকার দেওয়া হচ্ছে গ্রাম সভা এবং পঞ্চায়েতকে। বাট এরকম কোনো রাইট বা এরকম কোনো ক্ষমতা দেওয়া নেই যে শিডিউলড এরিয়াতে মানুষের সাথে মানুষের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা সমাধানের জন্য গ্রাম সভা বা গ্রাম পঞ্চায়েত কি করবে, একটা মেডিটেশন বডি, সরি হ্যাঁ মেডিয়েশন বডি কি করবে, গঠন করবে। এরকম যদি বিষয় আজকে বলা থাকতো এই আইনে, তাহলে এই যে খাপ পঞ্চায়েত আমরা বলি আনকনস্টিটিউশনাল ইললিগাল আমরা বলতে পারতাম না, আমরা বলতে পারতাম না। এই যে আমরা বলি খাপ পঞ্চায়েত ইললিগাল,
খাপ পঞ্চায়েত আনকনস্টিটিউশনাল কেন বলি? কারণ এরকম কোন ক্ষমতা ভারতবর্ষে কোনো পঞ্চায়েতকে দেওয়া নেই। তাহলে এরকম যদি প্রভিশন আজকে এই আইনে থাকতো, তাহলে কিন্তু আজকে খাপ পঞ্চায়েত মতো প্রতিষ্ঠানগুলো কি পেত? আইনি মর্যাদা পেত। তো এরকম কোন ক্ষমতা গ্রাম সভাকে দেওয়া নেই যে গ্রাম সভা বিবাদ মীমাংসার জন্য কি করতে পারবে? মেডিয়েশন বডিজ গঠন করতে পারে, মানে মধ্যস্থতাকারী একটা সংস্থা গঠন করতে পারবে, এরকম কোন ক্ষমতা দেওয়া নেই। ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে অ্যান্সারটা হবে 1 and 2। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। এখানেও আমি 1 মিনিট হচ্ছে তোমাদের পোল টাইম দেব। 1 মিনিট পোল টাইম দেব, ভালো করে দেখে নাও প্রশ্ন। পোল পাচ্ছ না রবি? দেখো এই যে আইনটা ফাগেটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট, ফাগেটিভ ইকোনমিক অফেন্ডার্স মানে হচ্ছে যে দেখা যাচ্ছে ভারতবর্ষে যারা কোনো ফিনান্সিয়াল বা ইকোনমিক কোনো একটা ক্রাইম করে যারা হয়তো ভারতবর্ষ থেকে পালিয়ে গিয়েছে, পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে হয়তো বিদেশে বসবাস করছে। একটা হতে পারে পালিয়ে গিয়েছে, ঠিক আছে, আর একটা হয়তো পালিয়ে গিয়ে বিদেশে গিয়ে বসবাস করছে। এটাকে বলেছে ফাগেটিভ ইকোনমিক অফেন্ডার্স। ঠিক আছে, তো এখানে দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং অফেন্স ক্যান বি প্রসিকিউটেড আন্ডার দ্য নিউলি এনাক্টেড ফাগেটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট 2008। ঠিক আছে, মানে ধরো এই যে আইন, এই আইনের অ্যাপ্লিকেশন আমি একদম ডিরেক্টলি বলছি, ধরো আজকে নীরব মোদী, মেহুল চোস্কি এরকম মানুষদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবং এই আইন এনফোর্স করার দায়িত্ব হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি, যেটা খুবই পরিচিত নাম এই মুহূর্তে, ইডি। ঠিক আছে, তো এখানে যেটা উত্তর হবে সেই উত্তরটা হচ্ছে অল 1, 2 and 3। দিস অনারিং দ্য চেকস, মানি লন্ডারিং, বেনামি ট্রানজাকশন, এরকম আরো অনেক বলতে পারো অফেন্স এই আইনে বলা হয়েছে। যে এই অফেন্স গুলো করে যদি কেউ ভারতবর্ষ থেকে পালিয়ে যায় বা ভারতবর্ষ থেকে পালিয়ে গিয়ে অন্য দেশে গিয়ে বসবাস করছে, ঠিক আছে, তাদের এগেনস্টে আমরা কি করতে পারবো? উপযুক্ত পদক্ষেপ নিতে পারবো এই আইন অনুযায়ী। তাহলে ফাগেটিভ ইকোনমিক অফেন্ডার্স মানে কি? যে ভারতবর্ষে যারা কোনো অর্থনৈতিক অপরাধ করে যারা পালিয়ে গিয়েছে বা পালিয়ে গিয়ে বিদেশে গিয়ে বসবাস করছে, দে আর কল্ড ফাগেটিভ ইকোনমিক অফেন্ডার্স। ঠিক আছে, আর বুঝতেই পারছো এই যে আইন হচ্ছে 2018 সালে, এর কারণটা তো বুঝতেই পারছো, ভারতে এরকম ঘটনা বহুবার মানে বহু ক্ষেত্রে ঘটেছে। ঠিক আছে, আমি নামও বললাম, নাম বলাতে কোথাও অসুবিধা নেই। ঠিক আছে, এরকম নয় যে আমরা বাচ্চা। ঠিক আছে, সবাই জানি যে কারা সেই ব্যক্তি। চলো 9 নম্বর প্রশ্ন। Drunken driving is punishable under Indian Penal Code, Motor Vehicles Act, Road Safety Standard Act, National Highways Act। ঠিক আছে, ড্রাঙ্কেন এন্ড ড্রাইভিং পানিশেবল কোন আইন অনুযায়ী? হ্যাঁ অবশ্যই, 100 বার, 100 বার সুভাষিস। হুম, 100 বার ওটা অপরাধ, ওটা নিয়ে কোনো দ্বিমত নেই। যে দেশে থাকলে অপরাধ নয় আর দেশ থেকে পালিয়ে গেল অপরাধ, ঠিক আছে, একদমই না। ডিসঅনারিং দ্য চেক, এটা ভারতবর্ষে থাকলেও অপরাধ, ভারতবর্ষ থেকে বেরিয়ে গেলেও অপরাধ। না না, যে কোনো একটা বই সৌমেন, তুমি যে বইটা পড়ে তুমি বুঝতে পারবে তুমি সেই বইটা পড়ো। ঠিক আছে, 10টা বই পড়তে যেও না, ওসব করে মাথা খারাপ করো না। অনাদি কুমার মহাপাত্র পড়লে অনাদি কুমার মহাপাত্রই ভালোভাবে পড়ো। আর এই যে প্রশ্ন দেখছো না, এই প্রশ্ন তুমি অনাদি কুমার মহাপাত্র পড়েও পারবে না উত্তর করতে, লক্ষ্মীকান্ত পড়েও পারবে না। কারণ এইগুলো আমাদেরকে আলাদাভাবে পড়তে হয়, সোজা কথায়। যে অনাদি কুমার মহাপাত্র পড়েছে সেও পারবে না, যে লক্ষ্মীকান্ত পড়েছে সেও পারবে না, যে ডিডি বসু পড়েছে সেও পারবে না। কারণ
সব মানে মানে বলতে পারো এই বইগুলোতে এমন কিছু টপিক আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, আবার এমন কিছু টপিক নেই যেগুলো আমাদের প্রয়োজন আছে। যেরকম ধরো এই যে ভারতবর্ষে যে আইন কানুনগুলো 1950 সালের পর হয়েছে, গুরুত্বপূর্ণ আইন কানুনগুলো যেখান থেকে প্রশ্ন আসে, এরকম একটা চ্যাপ্টার তুমি না অনন্ত কুমার মহাপাত্রের পাবে, না লক্ষ্মীকান্তের পাবে, না যে কোনো বলতে পারো গুরুত্বপূর্ণ বইয়ে পাবে, পাবে না। এই যে আমরা একটা কন্টেন্ট খুব চাই, যে কন্টেন্টটা কি, যে ইম্পর্টেন্ট জাজমেন্টের উপর যদি একটা চ্যাপ্টার বা কিছু থাকে, তুমি কোথাও দেখতে পাবে না। এইগুলো আমাদেরকে একটুখানি আমাদের মতো করে পড়ে নিতে হয় বা জেনে যেতে হয়। তার জন্য আমি বলবো যে যে বইটা পড়ছো সেই বইটাই পড়ো। অনন্ত কুমার মহাপাত্র, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লক্ষ্মীকান্ত, সেটাই পড়ো। লক্ষ্মীকান্ত পড়ার পর তোমাকে ডিডি বসু বা অনন্ত কুমার মহাপাত্র পড়ার কোনো প্রয়োজন নেই। যেটা পড়বে একটা পড়ো, সেটা ভালোভাবে পড়ো। 10টা বই পড়লে তুমি কোনোটাই সঠিকভাবে না পড়তে পারবে না জানতে পারবে। ঠিক আছে, চলো তো 9 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে হচ্ছে মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী ড্রাঙ্কেন ড্রাইভিং ইজ পানিশেবল অফেন্স। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। কিভাবে রেডি করবে? আচ্ছা, অন্যভাবে কিছু নিও না, অন্যভাবে কিছু একটা একটা প্রশ্ন করব, কারণ তোমরা তো আমার খুব পূর্ব পরিচিত, তাই তোমাদেরকে এরকম জিনিস বলা যায়। এই যে পঞ্চায়েত 3 যেটা বেরিয়েছে, আমরা কতজন গুগলে গিয়ে সার্চ করেছি যে কোথায় গিয়ে ফ্রিতে দেখা যাবে বা ডাউনলোড করা যাবে? কতজন আমরা সার্চ করেছি? বা এরকম কত বিষয় আমরা সার্চ করি বলো? যে এই মুভিটা শুনলাম খুব ভালো হয়েছে, আমার সাবস্ক্রিপশন নেই, ওই সমস্ত বলতে পারো ওটিটির আমরা সার্চ করছি গুগলে গিয়ে যে ফ্রি কন্টেন্ট এই মুভি, করি তো, তাই না? করি। আমি বলছি না যে আমরা সবাই করি, কিন্তু 1% হলেও করি। তাহলে গুগলে যেভাবে কি আমরা এই সমস্ত সার্চ করি, আমাকে ওইখানে সার্চ করতে হবে, আর কিচ্ছু না। তুমি গুগলে গিয়ে যদি সার্চ করো রিসেন্ট ইম্পর্টেন্ট অ্যাক্টস অফ পার্লামেন্ট, দেখবে একটা লিস্ট তোমার কাছে চলে আসবে, একদম গভর্নমেন্ট লিস্ট। তুমি সেটা দেখো এবং দেখে নাও যে কোন আইনগুলো রিসেন্টলি পাসড হলো। এইটুকুনটা তো বুঝতে পারবো যে হ্যাঁ, এই আইনটা আমার পড়াটা দরকার, এটা আমার দেখাটা দরকার। আর স্বাভাবিকভাবেই আমি যখন নিউজ পেপার পড়বো, তখন আমি সেখান থেকেও আপডেট হয়ে যাব যে এই আইনটা পাস হলো, এটা গুরুত্বপূর্ণ আইন। তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে আপডেট হতে হবে। আমি একটা কথা বলি না যে একসময় আমাদের কাছে রিসোর্সের অভাব ছিল, আজকে আমাদের কাছে রিসোর্সের অভাব নেই। রাইট টু ইন্টারনেট ইজ আ পার্ট অফ এডুকেশন, এটাকে সেইভাবে ইউজ করো। তুমি আজকে সার্চ করো গিয়ে গুগলে ইম্পর্টেন্ট অ্যাক্টস অফ পার্লামেন্ট, দেখো একদম গভর্নমেন্ট ডেটা তোমার কাছে চলে আসবে যে কোন আইনটা পাস হয়েছে, কোন আইনটা এখনো পর্যন্ত পাস হয়নি, একদম ডেট দিয়ে দিচ্ছে যে কবে ইন্ট্রোডিউসড হয়েছে, কবে লোকসভায় পাস হয়েছে, কবে রাজ্যসভায় পাস হয়েছে। সেখান থেকে তুমি আইনটা জেনে গেলে, সেটাকে তুমি কপি করলে, কপি করে আরেকটাই ট্যাব ওপেন করে সেখানে গিয়ে সার্চ করো, দেখো সেই আইনটার ডিটেলস আবার পেয়ে যাচ্ছ। আমি তোমাদেরকে অনেকদিন আগে বলেছি যে এই সমস্ত জায়গার একটা গুড রিসোর্স হচ্ছে পিআরএস, লেজিসলেটিভ ওয়ার্ক। লেজিসলেটিভ ওয়ার্ক, যেটার উপর আমি সব থেকে বেশি ডিপেন্ডেন্ট এই সমস্ত প্রশ্ন করার ক্ষেত্রে। এই জায়গাটায় যদি যাও, সেখানে গিয়ে তুমি ক্যাটাগরি ইনপুট করতে পারবে। ক্যাটাগরি মানে কি, যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা বিল রিসেন্টলি কিছু ইন্ট্রোডিউসড হয়েছে কিনা, পেয়ে যাবে রেজাল্ট। এইভাবে হচ্ছে এই ওয়েবসাইটটা, এবং এই ওয়েবসাইটটা অথেন্টিক, অথেন্টিক, যেটা আমি হচ্ছে ফলো করি, আমি ফলো করি। তো এরকম একটা ওয়েবসাইট, এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে ফলো করতে হবে। যেরকম সুপ্রিম কোর্টের বিষয়গুলো জানার জন্য একটা খুব বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে লাইভ ল। এটা একটা বলতে পারো যেটা হচ্ছে কি, যে এটা হচ্ছে সাবস্ক্রিপশন ব্যাপার আছে, এটা পুরোটাই হচ্ছে ফ্রি অফ কস্ট। পিআরএস লেজিসলেটিভ ওয়ার্ক পুরোটাই ফ্রি অফ কস্ট, কিন্তু লাইভ ল এটা, এখানে সাবস্ক্রিপশন আছে। সাবস্ক্রিপশনে তোমার যাওয়ার দরকার নেই, তুমি অন্তত পক্ষে লাইভ লতে তুমি এইটুকুনটা জেনে যাবে যে আজকে সুপ্রিম কোর্ট
কোনো গুরুত্বপূর্ণ কোনো জাজমেন্ট দিল কিনা। ঠিক আছে, এরকম আর একটা রয়েছে, আমি এই মুহূর্তে ওই ওয়েবসাইটটা মনে করতে পারছি না। বার অ্যান্ড বেঞ্চ এরকম মনে হয় একটা রয়েছে, বার অ্যান্ড বেঞ্চ বা অ্যাডভোকেট কি এরকম একটা আছে, আমি যদি ওটা মনে করতে পারি আমি বলে দেবো। লাইভ ল মনে পড়ছে, এছাড়াও একটা বার অ্যান্ড বেঞ্চ বা একটা এরকম রয়েছে, ওটাও বেশ ভালো। ঠিক আছে, যেখান থেকে অন্ততপক্ষে তুমি জেনে যেতে পারবে যে আজকে সুপ্রিম কোর্টে কোনো ইম্পর্টেন্ট কোনো জাজমেন্ট দিল কিনা। তো এইভাবেই হচ্ছে আমাদেরকে এই জায়গাগুলো আপডেট থাকতে হবে, কারণ এই জায়গাগুলো ডাইনামিক। এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা কোনো বইয়ের উপর ডিপেন্ড থাকতে পারি না, এই জায়গাগুলো এতটা ডাইনামিক। ঠিক আছে, চলো 10 নম্বর প্রশ্ন। দেখো 10 নম্বর প্রশ্ন পোল দিলাম, একটু খাটতে হবে, বুঝলে তো। যাই হোক, এইগুলো আবার একটা নেশা টাইপের হয়ে যায়, জানো তো। পিআরএস লেজিসলেটিভ ওয়ার্ক চোখ বন্ধ করে ভরসা করো, আমি করি। ঠিক আছে, কারণ ওটা হচ্ছে সব থেকে অথেন্টিক এবং যেটা ফ্রি অফ কস্ট। কিন্তু লাইভ ল, বার অ্যান্ড বেঞ্চ বা আরো এরকম ভালো ভালো ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আমরা কোর্ট কেসগুলোর আপডেট পেয়ে থাকি, যেখানে সাবস্ক্রিপশন আছে। কিন্তু সাবস্ক্রিপশন মানে কি, যেখানে তুমি ডিটেলসটা জানতে পারবে, কিন্তু প্রিলিমিনারি যে ইনফরমেশনটা সেটা তুমি পেয়ে যাবে ওইখান থেকে, যে কোন কেস, আমরা যেটা কি জানতে চাই যে এই যে রায়টা সুপ্রিম কোর্ট দিল এটা কোন কেসে দিল, এই ইনফরমেশনটা অন্তত পক্ষে তুমি পেয়ে যাবে এই ওয়েবসাইট গুলো থেকে। লাইভ ল, বার অ্যান্ড বেঞ্চ এবং আর একটা অথেন্টিক বুক, যেটা আমি একটুখানি বেশি প্রেফার করি লাইভ ল থেকে, ওটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা চলো, তো এখানে উত্তরটা হচ্ছে 3 ইয়ার্স। তো সাইরা বানু কেস, সাইরা বানু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, যেখানে সুপ্রিম কোর্ট ঘোষণা করলো ট্রিপল তালাক আনকনস্টিটিউশনাল। তো সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে 2019 সালে আমাদের পার্লামেন্টে এই আইনটা পাস হলো, মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস অফ ম্যারেজ অ্যাক্ট। এবং এই আইনে বলা হলো যে কোনো মুসলিম হাজবেন্ড যদি তার ওয়াইফকে ট্রিপল তালাক যদি দেয়, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ টেক্সট করে বা সেটা হতে পারে মৌখিক ভাবে, ঠিক আছে, ইলেকট্রনিক মিডিয়ামে বা আদারওয়াইজ, তো সেই ক্ষেত্রে সেটা কি হবে, শাস্তিযোগ্য অপরাধ। সেই ক্ষেত্রে শাস্তি কি হতে পারে, সর্বাধিক 3 বছরের জেল এবং ফাইনও হতে পারে, সর্বাধিক 3 বছরের জেল, ম্যাক্সিমাম। ওকে, তো অ্যান্সারটা হচ্ছে 3 ইয়ার্স। দেখো ভালো করে পড়ো। না, আগে তো না, এটা প্রথম থেকে মনে হয় 3 ইয়ার্স আছে, 2019 থেকে। 2019 এই আইনটা প্রথম হয়েছে, 3 ইয়ার্সই আছে। 2019-এর পর এই আইনটার এখনো পর্যন্ত কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি। পাবলিক এক্সামস আর ডিলেড অ্যান্ড ক্যান্সেলড ডিউ টু ইরেগুলারিটিজ ইন পাবলিক examinations. A strong law is needed to combat this practice and punish those who are indulged in it. When was the first bill brought to Parliament to enact such legislations? চলো দেখি কতজন এই প্রশ্নের সঠিক উত্তর করতে পারছে, কতজন। ওকে, চলো, তো আমি দেখতে পাচ্ছি 5 জন সঠিক উত্তর করেছো, অ্যান্সারটা হচ্ছে 2024।
প্রথম এরকম বিল আমাদের পার্লামেন্টে ইন্ট্রোডিউসড হয়েছে 2024-এ এবং এই বিল আমাদের লোকসভা রাজ্যসভাতে অলরেডি পাসড হয়ে গেছে যেখানে বলা হয়েছে যে এই অফেন্স যদি কেউ করে তাহলে তার 5 বছর কি হতে পারে, জেল হতে পারে এবং ফাইন মনে হয় বলা হয়েছে 10 লক্ষ টাকা, এরকম মনে হয় বলা হয়েছে। জেল হতে পারে 5 বছর আর ফাইন হতে পারে 10 লক্ষ টাকা মতো। ঠিক আছে, তো অলরেডি এই বিল আমাদের পার্লামেন্টে পাসড হয়ে গেছে। পাবলিক এক্সামে রিক্রুটমেন্ট যে এক্সাম, সেটা ইউপিএসসি হতে পারে, এসএসসি হতে পারে, নিট এক্সাম হতে পারে। ঠিক আছে, পাবলিক যে এক্সাম, সেই এক্সামে যদি কোনো রকম দুর্নীতি, ম্যাল প্র্যাকটিস যদি হয়, সেটা স্টুডেন্ট করতে পারে বা অন্য কেউ করতে পারে, সেটা মানে ওই পেপার লিক থেকে শুরু করে এভরিথিং। ঠিক আছে, তাহলে এরকম যদি কেউ কোনো অপরাধ করে, এরকম যদি কোনো কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির, সেটা হতে পারে পরীক্ষার্থী বা হতে পারে দেখা যাচ্ছে অন্য কেউ, যে পরীক্ষার্থী নয়, যে দেখা যাচ্ছে পরীক্ষার্থীকে কোনোভাবে হেল্প করছে, ঠিক আছে, দুর্নীতির আশ্রয় নিয়ে, তাহলে তার কি হতে পারে, সর্বাধিক যে জেল, সেই জেল হতে পারে 5 বছর এবং ফাইন হতে পারে 10 লক্ষ টাকার কাছাকাছি। ঠিক আছে, ক্লিয়ার? তো অ্যান্সারটা হচ্ছে 2024। দেখো 1 মিনিট পোল দেব, 1 মিনিট পোল দেব। এটা প্রাইভেট মেম্বার বিল না, এটা গভর্নমেন্ট বিল। এটা আমাদের এনেছিল মানে আগের সরকারের মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিং হচ্ছেন এই বিলটা এনেছিলেন। তো এটা গভর্নমেন্ট বিল ছিল। ঠিক আছে, এটা গভর্নমেন্ট বিল ছিল, কারণ এই বিলটা তোমার পার্লামেন্টে এনেছিলেন মিনিস্টার জিতেন্দ্র সিং। এটা যদি প্রাইভেট মেম্বার বিল হতো, তাহলে তো আমরা বলতাম যে আমাদের এখনো পর্যন্ত 15টা প্রাইভেট মেম্বার বিল পার্লামেন্টে পাস হয়েছে, আমরা এখনো বলি 14টা। এটা প্রাইভেট মেম্বার বিল নয়, এটা গভর্নমেন্ট বিল। জিতেন রাম মানঝি সিএম ছিলেন হচ্ছেন বিহারের, সিএম ছিলেন মানে শ্রী নীতিশ কুমার কিছু দিনের জন্য তিনি বিহারের চিফ মিনিস্টার থেকে রিজাইন করেছিলেন। সেই সময় জিতান রাম মানঝি বিহারের সিএম হিসাবে দায়িত্ব নিয়েছিলেন একটা খুব অল্প সময়ের জন্য। আচ্ছা চলো, এখানে যেটা সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটা হবে হচ্ছে অল। ঠিক আছে, রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট 1969, এই আইন অনুযায়ী আমাদের বার্থ অ্যান্ড ডেথ কি হয়ে থাকে, রেজিস্টার্ড হয়ে থাকে। ঠিক আছে, তো এই আইন কি হলো, 2023 সালে অ্যামেন্ড হলো। অ্যামেন্ড করে বলা হলো যে বার্থ সার্টিফিকেট যে ইনফরমেশন, সেই ইনফরমেশন কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে। অ্যাডমিশন টু এডুকেশন ইনস্টিটিউশন, প্রিপারেশন অফ ভোটার লিস্ট, অ্যাপয়েন্টমেন্ট টু পোস্ট ইন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, আধারের এনরোলমেন্টের জন্য। ঠিক আছে, তারপরে আরো অনেক জিনিস বলা আছে, পাসপোর্টের ক্ষেত্রে। তাহলে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন কি করা হবে, ব্যবহার করা হবে। তার মানে কি, ভোটার তালিকায় নাম তোলার জন্য তোমাকে বার্থ সার্টিফিকেট তোমাকে দিতে হবে, আধারে তোমার নাম তোলার জন্য, ঠিক আছে, তোমার নাম্বার পাওয়ার জন্য তোমাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টে জবের জন্য তোমাকে বার্থ সার্টিফিকেট তোমাকে প্রডিউস করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো 2023 সালে এই আইনটা অ্যামেন্ড করে এই প্রভিশনসটা ইনক্লুড করা হলো। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30।
এই যে যে নতুন আমাদের মন্ত্রিসভা গঠিত হলো, যদি আমি খুব ভুল না বলি, এতজন এক্স চিফ মিনিস্টার কখনো কেন্দ্রের মন্ত্রী হয়নি, ক্যাবিনেট মিনিস্টার হয়নি এত। ঠিক আছে, আজকে দেখো শিবরাজ সিং চৌহান রয়েছেন, জিতান রাম মাঞ্ঝি রয়েছেন, মনোহর লাল কাট্টার রয়েছেন, তাই না? এইচ ডি দেবেগৌড়ার ছেলে রয়েছেন কুমার স্বামী। এত বলতে পারো তোমার চিফ মিনিস্টার, এত চিফ মিনিস্টার। ঠিক আছে, তো আমার মনে হয় যে 1952 থেকে ভারতবর্ষের যে মন্ত্রিসভাগুলো গঠিত হয়েছে কেন্দ্রে, মন্ত্রিসভাতে এত চিফ মিনিস্টার মনে হয় না কখনো কোনো কালে ছিল। আমাকে একবার দেখতে হবে, ঠিক আছে, কিন্তু আমি যতটুকুনটা আমি রিকল করতে পারছি আমার আমার মেমোরিকে বা নলেজকে, যে মনে হয় না ছিল এতজন চিফ মিনিস্টার, এতজন চিফ মিনিস্টার। আমি তো এখানে মোটামুটি হাতে গুনেই তোমার বলতে পারছি শিবরাজ সিং চৌহান, ঠিক আছে, তারপরে তোমার তো জিতন রাম মাঞ্ঝি, তারপরে মনোহর লাল কাট্টার, ঠিক আছে, তারপরে তোমার কুমার স্বামী, এবং আরো একজন হয়তো কেউ হতে পারে, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। আর কেউ কি আছে? আর মনে হয় না কেউ আছে। ও হ্যাঁ, সর্বানন্দ সোনোয়াল, ঠিক আছে, আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মার আগে। পাঁচজন অলরেডি এখানে। আরো হয়তো একজন দুজন হয়তো বেরোলেও বেরোতে পারে। সর্বানন্দ সোনোয়াল, ওই যে বললাম সর্বানন্দ সোনোয়াল, পাঁচজন। আরো হয়তো একজন থাকতে পারে, আমাকে একটু দেখতে হবে। তো পাঁচজন তো দেখতে পাচ্ছি, পাঁচজন বলতে পারো চিফ মিনিস্টার যারা এই মন্ত্রিসভায় স্থান পেয়েছে। এরকম মনে হয় না কোনো উদাহরণ আগের কোনো মন্ত্রিসভার ক্ষেত্রে আমরা দিতে পারবো। একবার দেখে নিতে হবে তাও। আচ্ছা চলো, 13 নম্বর প্রশ্ন। দেখো পোল দিলাম। When was the National Dental Commission Act passed by Parliament to form the National Dental Commission? ন্যাশনাল ডেন্টাল কমিশন গঠনের জন্য ন্যাশনাল ডেন্টাল কমিশন অ্যাক্ট কবে পাস হচ্ছে আমাদের পার্লামেন্টে? তো আমি এখানে দেখতে পাচ্ছি 7 জন। হ্যাঁ, প্রাইম মিনিস্টার নিজেও রয়েছেন, 6 জন। ঠিকই বলেছো, প্রাইম মিনিস্টার তো নিজেও রয়েছেন, তো 6 জন তো অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে অ্যান্সারটা হবে 2023। আচ্ছা, একটু আমি একটা জিনিস একটু চেক করতে হবে আমাকে। দাঁড়াও তো, এটা 2023 হবে কিনা, একটু কনফিউজড হয়ে গেলাম তো। 1 মিনিট, একটু আমাকে সময় দাও। এটা 2023 হবে কিনা। না, ঠিক আছে, অসুবিধা নেই, চলো। 12 নম্বর, সরি 14 নম্বর প্রশ্ন। ঠিক আছে, ওটা 2023ই হবে। মানে এই প্রশ্নটা দেখে আমি একটুখানি কনফিউজড হয়ে গেলাম যে অ্যাকচুয়ালি আমার ঠিক হয়েছে কিনা।
আচ্ছা চলো, তো এটা উত্তর হবে হচ্ছে 2022। ওকে, আমি এটা কনফিউজড হয়ে গেছিলাম যে আমি ভেবেছিলাম হয়তো দুটোই 2022 হবে। ওকে, আচ্ছা, তো ফ্যামিলি কোর্ট অ্যাক্ট যেটা কবে হয়েছিল, 1984। এই আইনে যেটা বলা ছিল যে এই ফ্যামিলি কোর্ট অ্যাক্ট এটা কোন রাজ্যে, ঠিক আছে, কখন ইমপ্লিমেন্টেড হবে সেটা পার্লামেন্ট কি করবে, আইন করে ঠিক করবে। ঠিক আছে, তাহলে ফ্যামিলি কোর্ট অ্যাক্ট কোন স্টেটে কবে ইমপ্লিমেন্টেড হবে, কার্যকর হবে, সেটা পার্লামেন্ট কি করবে, আইন করে ঠিক করবে। তো 2022 সালে পার্লামেন্ট কি করলো, এই আইন অ্যামেন্ড করলো এবং অ্যামেন্ড করে হিমাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের ক্ষেত্রে সেই ডেট বা সেই দিনটাকে কি করলো, নির্ধারণ করলো যে এই দিন থেকে হিমাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে কি হবে, এই ফ্যামিলি কোর্ট অ্যাক্ট হচ্ছে কার্যকর হবে। ঠিক আছে, তাহলে আমাদের 1984 এর যে আইন ফ্যামিলি কোর্ট অ্যাক্ট, সেখানে এটাই বলা ছিল যে এই আইন কোন রাজ্যে কখন কার্যকর হবে সেটা পার্লামেন্ট কি করবে, আইন করে ঠিক করবে। তো 2022 সালে পার্লামেন্ট এই আইন সংশোধন করে হিমাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের ক্ষেত্রে সেই দিন হচ্ছে নির্ধারণ করলো, যে দিন থেকে হিমাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে কি হচ্ছে, এই আইন কার্যকর হচ্ছে। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন। দেখো 1 মিনিট আমি এটাতে পোল দেব। দেখো পোল দিলাম। ওকে, 5 জন সঠিক উত্তর, এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ। লিউটেন্যান্ট গভর্নর জম্মু এন্ড কাশ্মীর বিধানসভাতে 2 জন মেম্বারকে নমিনেট করতে পারবে ফ্রম কাশ্মীরি মাইগ্রেন্ট, মানে হচ্ছে কাশ্মীরি পণ্ডিত, এবং পাক অকুপাইড কাশ্মীর থেকে যারা দেখা যাচ্ছে বিতাড়িত হয়েছে, ডিসপ্লেসড হয়েছে, তাদের মধ্যে থেকে কি করতে পারবে, একজনকে হচ্ছে নমিনেট করতে পারবে কাশ্মীর বিধানসভাতে, কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। কাশ্মীরি মাইগ্রেন্ট মানে হচ্ছে কাশ্মীরি পণ্ডিত, আর ডিসপ্লেস পার্সন ফর পিওকে মানে হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। পাক অকুপাইড কাশ্মীর থেকে যাদেরকে এক কথায় বলতে পারো বের করে দেওয়া হয়েছে বা যারা বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, সেই কমিউনিটি থেকে একজনকে কি করা হবে, এই বিধানসভাতে নমিনেট করা হবে। দেখো পোল দিলাম, 16 নম্বর প্রশ্ন। রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে কার্যকর হচ্ছে? রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে কার্যকর হচ্ছে?
ছয়জন সঠিক উত্তর করেছো। অ্যান্সার হচ্ছে 1 এপ্রিল 2010। আইনটা হচ্ছে 2009 সালে, আর আইনটা কার্যকর হচ্ছে 2010 সালের 1 এপ্রিল। পক্সো অ্যাক্ট, এই বাবা একই প্রশ্ন। পক্সো অ্যাক্ট এটা কবে কার্যকর হচ্ছে? পক্সো অ্যাক্ট, দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট, এটা কবে কার্যকর হচ্ছে? দেখো পোল দিলাম। আচ্ছা, এখানে অ্যান্সারটা হচ্ছে 2012। আচ্ছা 18। পোল দিচ্ছি। এইগুলো একদম সহজ সহজ প্রশ্ন, একদমই সহজ প্রশ্ন। মানে এই সমস্ত প্রশ্নের ভুল উত্তর করা যাবে না, মানে চাইলেও করা যাবে না। যে ইচ্ছা হলো যে অনেক কটা প্রশ্নের সঠিক উত্তর করেছি, একটা প্রশ্নের ভুল উত্তর করি, আর সেটাকে হয়তো বেছে নিলে এই প্রশ্ন, তাও করা যাবে না। মানে মনে হবে যেন কোনো একটা অন্যায় করছি। তো এই সমস্ত প্রশ্নের ভুল উত্তর করা মানে অন্যায়, পাপ। বা 8 জন সঠিক উত্তর, সব থেকে মনে হয় হাইয়েস্ট সঠিক উত্তর। অ্যান্সার হচ্ছে আর্টিকেল 24, যেখানে কি বলা আছে? চাইল্ড এমপ্লয়মেন্টকে প্রহিবিট করা আছে। 14 বছরের নিচে আমরা ভারতীয় কোনো শিশুকে কোন রকম কোনো কাজে নিযুক্ত করতে পারবো না। তো এই যে আর্টিকেল, এই আর্টিকেলটার সাথে সামঞ্জস্য রেখে এই আইনটা হলো 1986 এর চাইল্ড লেবার প্রহিবিশন এন্ড রেগুলেশনস অ্যাক্ট। একটা জিনিস বুঝতে পারলে তো, এখানে অনেকে আছো যারা অলরেডি এরকম কোশ্চেনের সাথে পরিচিত, আগেও যারা আমার প্র্যাকটিস সেটে ছিল। কিন্তু যারা নতুন তারা বুঝতে পারছো তো যে প্রশ্নগুলোর প্যাটার্ন, যে একটা আইনকে আমরা রিলেট করছি একটা জাজমেন্টের সাথে, একটা আইনকে আমরা রিলেট করছি একটা আর্টিকেলের সাথে। এরকমও কিন্তু প্রশ্ন আসে যে এই আর্টিকেলের আনুষঙ্গিক বা সামঞ্জস্যতা রেখে কোন আইনটা হয়েছে। কারণ ডিরেক্টিভ প্রিন্সিপালের যে পলিসি বা যে প্রিন্সিপাল গুলো, সেগুলোকে তো ইমপ্লিমেন্ট করার জন্য ভারতবর্ষের সরকার আইন করেছে। তাহলে সেই আইনগুলোকে আমাদের একটুখানি মনে রাখতে হবে যে কোন আইনগুলো ডিরেক্টিভ প্রিন্সিপালের একটা আর্টিকেলকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? বা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের পরিপ্রেক্ষিতে কোন আইনটা হয়েছে, সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টকে নালিফাই করার জন্য কোন আইনটা হয়েছে, কোন জাজমেন্টের পরিপ্রেক্ষিতে কোন অ্যামেন্ডমেন্ট একটা হয়েছে, যেটা আগের ক্লাসেও কিন্তু তোমরা দেখেছো। তাহলে এরকম ভাবে কিন্তু আমাদেরকে একটুখানি পড়াশোনাটা কিন্তু করতে হবে। যখন তুমি একটা আইন জানছো বা যখন তুমি একটা আইন পড়ছো, তখন সেটাকে তোমাকে একটু রিলেট করতে হবে যে এই আইনটা সংবিধানের কোন আর্টিকেলের সাথে সামঞ্জস্য রেখে এই আইনটা করা হয়েছে, সংবিধানের আর্টিকেলের কোন উদ্দেশ্যটা পূরণের জন্য আজকে এই আইনটা হয়েছে। যেরকম একটা প্রশ্ন আমরা দেখলাম, আর্টিকেল 49 এর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে অ্যাচিভ করার জন্য তোমার 1958 কি হলো, ওই অ্যানিসিয়েন্ট মনুমেন্ট আর্কিওলজিক্যাল সাইট রিমেন্স অ্যাক্ট। ওকে, তো এটা কিন্তু আমাদেরকে একটুখানি পড়তে হবে ঠিক এইভাবে। চলো দেখো, পোল দিলাম। হ্যাঁ, 20টা প্রশ্ন আজকে, 20টা প্রশ্ন। কারণ আইন কানুন নিয়ে বেশি প্রশ্ন উত্তর করতে গেলে তখন মনে হবে নিজেদেরকে
মানে আইদার অ্যাডভোকেট নালে হচ্ছে জাজ। তো আইন কানুন নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই ভালো। অল্পের মধ্যেই আমাদেরকে নিজেদেরকে কি রাখতে হবে, মানে বলতে পারো সীমাবদ্ধ রাখতে হবে, মানে যতটুকুনটা দরকার আমাদের এক্সামের জন্য। বেশি পড়ে নিলে তখন আবার কেউ যদি মনে হলো যে চলো কাল থেকে ল নিয়ে পড়াশোনা শুরু করি, তো সেটা আবার তখন একটুখানি এদিক ওদিক হয়ে যেতে পারে। আচ্ছা চলো, তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে এ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক প্লেস, প্রিভেনশন অ্যান্ড প্রহিবিশন অ্যান্ড রিডেসাল অ্যাক্ট 2013। এবার এই আইনটার সাথে যদি আমরা আর্টিকেলকে রিলেট করি, তাহলে চলে আসছে আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 19, আর্টিকেল 21, এগুলো চলে আসছে। আর্টিকেল 14 কি বলছে? ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে প্রত্যেকেই সমান। তাহলে কাজের ক্ষেত্রে একটা পুরুষ নিরাপত্তা পাচ্ছে আর একটা মহিলা নিরাপত্তা পাচ্ছে, তাহলে এটা তো ইকুয়ালিটি বিফোর ল এর এগেইনস্টে। আর্টিকেল 15 কি? ডিসক্রিমিনেশন, তাহলে মহিলারা যে সেক্সুয়াল হ্যারাসড হচ্ছে কি কারণে? বিকজ অফ দেয়ার জেন্ডার, বিকজ অফ দেয়ার সেক্স, তাহলে ইজ ইট টোটালি ডিসক্রিমিনেশন। আর্টিকেল 19 কেন বলছি? কারণ আর্টিকেল 19 এ আমাদেরকে দেওয়া রয়েছে ফ্রিডম অফ প্রফেশন, কাজের অধিকার। তাহলে এই যে কাজের যে অধিকার আমাদেরকে দেওয়া হচ্ছে, মানে পেশার অধিকার, তাহলে আমি যে কাজটা করব বা যে জায়গায় আমি কাজটা করব সেটা কি হতে হবে? একটা বলতে পারো ডিসেন্ট একটা প্লেস, যেখানে কোনো আমার কি থাকবে না, নিরাপত্তার কোনো অভাব থাকবে না, মানে সেফ একটা জোন। তাহলে আজকে যদি দেখা যায় যে আমি যে জায়গায় কাজ করতে যাচ্ছি সেই জায়গাটা শালীন নয়, সেই জায়গায় আমার নিরাপত্তার কি রয়েছে, অভাব আছে, তাহলে আমি সেখানে কি আমি আমার কাজ করতে পারবো? না আমি আমার ফান্ডামেন্টাল রাইট এক্সারসাইজ করতে পারবো? পারবো না। তাহলে আর্টিকেল 19 এর ভায়োলেশন, ফ্রিডম অফ প্রফেশন। আর্টিকেল 21 কি? রাইট টু লাইফ। আজকে একজন মহিলা যদি সেক্সুয়ালি হ্যারাসড হয়, তাহলে এটা তার হচ্ছে কি মর্যাদার প্রশ্ন, তার মর্যাদার সাথে আমরা কি করছি, মানে বলতে পারো অন্যায় করছি। আর আর্টিকেল 21 কি বলছে? রাইট টু লাইফ, ইট মিনস লিভ উইথ ডিগনিটি। তাহলে আজকে যদি কোনো মানুষ যদি কোনো খারাপ ব্যবহারের সম্মুখীন হয়, তার মানে কি সেটা তার ক্ষেত্রে হচ্ছে মর্যাদাহানি। তাহলে এখানে যদি আমরা বলি যে এই যে আইনটা, এই আইনের সাথে আজকে আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 19, আর্টিকেল 21 কি জড়িত। ঠিক আছে, ক্লিয়ার? চলে আসি পরবর্তী প্রশ্ন এবং আজকের আমাদের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, এবং লাস্ট প্রশ্নটা হচ্ছে সব থেকে মারাত্মক প্রশ্ন। দেখা যাক কতজন তোমরা সঠিক উত্তর করছো। Protection of Civil Rights Act 1976 has been enacted by Parliament of India by Article 17, Parliament of India by Article 35, State by Article 17 and 21, and D all of the above. ঠিক আছে, তো দেখা যাক কতজন তোমরা সঠিক উত্তর করছো। দেখো পোল দিলাম, পাস মার্ক মানে 60%, মানে অ্যাটলিস্ট 12 পেতে হবে এই 20টা প্রশ্নের মধ্যে, অ্যাটলিস্ট 12 পেতে হবে। আচ্ছা, এখানে সঠিক উত্তর যেটা হবে সেই উত্তরটা হচ্ছে বি, আর্টিকেল 17, যেখানে অ্যাবলিশ করা হয়েছে আনটাচেবিলিটি। এবং আর্টিকেল 17 এ বলা হয়েছে যে আনটাচেবিলিটি হচ্ছে কি একটা পানিশেবল অফেন্স, এবং সেই আইন আমাদেরকে করতে হবে। আইনটা কে করবে, কিভাবে করবে, আর্টিকেল 17 এ কিন্তু কিচ্ছু বলা নেই। আর্টিকেল 17 এ যে কথাগুলো বলা আছে যে আনটাচেবিলিটি অ্যাবলিশড, আনটাচেবিলিটি যে আচরণ সেটা নিষিদ্ধ, আনটাচেবিলিটি এই বিষয়টা হচ্ছে পানিশেবল অফেন্স অ্যাকর্ডিং টু ল। কিন্তু আইনটা কে করবে? পার্লামেন্ট করবে নাকি স্টেট লেজিসলেচার করবে, সেটা কিন্তু আর্টিকেল 17 এ বলা নেই। তো 1955 এ আমরা দেখতে পাচ্ছি আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট হলো। আইনটা কে করলো আশা করি আমরা প্রত্যেকেই জানি, হলো। এবং 1976 এ আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট অ্যামেন্ড হলো, অ্যামেন্ড হয়ে টাইটেলও পরিবর্তন হলো। সেটা কি বলছি? প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1976, ওটা হয়ে গেছে। ঠিক আছে, এটা 1955 হবে, সরি 1976, ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই, বাট 1955 হবে।
ঠিক আছে। তো 1955 আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট অ্যামেন্ডেড হয়ে কি হলো, দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট, মানে কি টাইটেলটাও চেঞ্জ হলো। এবং এই যে 1955 সালে আইন 1976 এ অ্যামেন্ড হলো, এই সবটাই করলো কিন্তু হচ্ছে পার্লামেন্ট। তার কারণ পার্লামেন্টকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে আর্টিকেল 35 ক্লজ এ সাব ক্লজ 1, একদম স্পষ্ট বলে দেওয়া আছে যে এই বিষয়ে আইন করবে হচ্ছে পার্লামেন্ট। যেরকম কি বলা আছে, আর্টিকেল 16 ক্লজ 3 এই ম্যাটারে আইন করবে পার্লামেন্ট, আর্টিকেল 32 ক্লজ 3 এই বিষয়ে আইন করবে পার্লামেন্ট। তারপরে এই যে আনটাচেবিলিটি যে ল, এই ল করবে হচ্ছে পার্লামেন্ট। আর্টিকেল 34 সংক্রান্ত আইন করবে পার্লামেন্ট, আর্টিকেল 33 সংক্রান্ত আইন করবে পার্লামেন্ট। একদম বলে দেওয়া হলো যে কোন আইনগুলো পার্লামেন্টকেই করতে হবে। তার মানে কি এই যে আইনগুলো, এই আইনগুলো আজকে রাজ্য করতে পারবে না। তার জন্য 1955 সালে আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট করলো পার্লামেন্ট, 1976 এ এই আইনেরও সংশোধন করলো পার্লামেন্ট। পার্লামেন্টকে এই ক্ষমতাটা দেওয়া হচ্ছে আন্ডার আর্টিকেল 35 ক্লজ এ সাব ক্লজ 1। আর্টিকেল 17 এ বলা হচ্ছে যে আনটাচেবিলিটি পানিশেবল অফেন্স অ্যাকর্ডিং টু ল, কিন্তু এই আইনটা কে করবে, কার এই আইন করার ক্ষমতা, সেটাই আমরা জানতে পারছি এই আর্টিকেলটা থেকে, আর্টিকেল 35। ঠিক আছে, ওকে। তো চলো আজকের মতো ক্লাস এখানে এন্ড করলাম। আর যারা 60% পেয়েছো তাদেরকে কংগ্রাচুলেশন, যারা পাওনি তাদেরকেও কংগ্রাচুলেশন। ঠিক আছে, কিন্তু একটা জিনিস যেটা এই ক্লাসের উদ্দেশ্য, সেটা হচ্ছে কি যে তোমাদের পড়াশোনাটা কিভাবে হওয়াটা উচিত এই বিষয়টার ক্ষেত্রে সেই ম্যাসেজটা তোমাদের কাছে ডেলিভার করা। আশা করি সেটা পেরেছি। যে এই যে আইনগুলো যে জায়গা থেকে প্রশ্ন আসে, আমরা তো মোটামুটি জানি যে কিরকম প্রশ্ন আসে, ঠিক সেই রকমই প্রশ্ন। আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে আমি প্রশ্ন করেছি, কারণ আমাদেরকে আরেকটু এগিয়ে থাকতে হবে। এগিয়ে থাকে, এগিয়ে রাখে রাহুল স্যারের প্র্যাকটিস ক্লাস। তো তার জন্যই এরকম প্রশ্নগুলোতে একটা আর্টিকেল, সে আর্টিকেলটাকে রিলেট, একটা আইন সে আইনটাকে রিলেট করছে আর্টিকেলের সাথে, একটা আইন সে আইনটাকে রিলেট করছে জাজমেন্টের সাথে। তো এরকমও পড়াশোনা করতে হবে, কারণ কি আমাদেরকে এগিয়ে থাকতে হবে। প্র্যাকটিস ক্লাস রাহুল স্যারের কমব্যাক মানে কি এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ঠিক আছে, তো যাই হোক, চলো আজকের মতো ক্লাস এখানে এন্ড করলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস হচ্ছে তোমাদের কবে, বৃহস্পতিবার রাত্রির 8টায়, এবং সেদিনকে আছে মনে হয় আমাদের আইনের ওপরেই রয়েছে, কিন্তু সেইগুলো হচ্ছে ব্রিটিশ টাইমের যে বলতে পারো আইনগুলো, মানে কি বিফোর 1950, বিফোর ইন্ডিপেন্ডেন্স। ওকে, তো এই জায়গাটাই আমি মনে করি যে তোমরা প্রত্যেকেই কনফিডেন্ট আছো, কারণ এই জায়গাটাই বলতে গেলে আমাদের এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, ওই জায়গাগুলো তো দেখে নিবে, পড়ে নিবে। আচ্ছা, আর একটা কথা আমি বলে রাখি, তোমরা এখানে অনেকেই আছো যারা ওই আমার মেন কোর্স, যে কোর্সের ক্লাস তোমাদের হয়ে থাকে হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার সকাল 11:30 থেকে, যেটা দেখবে কম্প্রিহেন্সিভ কোর্স অন WBCS মেন 2023। এখানে অনেকে যেরকম পাপিয়া আছো, তারপরে হচ্ছে রমেশ আছো, রিয়া আছো। তো বলে রাখি বৃহস্পতিবার সকালের ওই ক্লাসটা না তোমাদের হচ্ছে বন্ধ থাকবে। আমি নোটিস করে দিব, বাট যেহেতু তোমরা এখানে প্রেজেন্ট আছো তাই আমি তোমাদেরকে বলে রাখলাম যে বৃহস্পতিবার 11:30টায় আমাদের মেন্সের যে ডেসক্রিপটিভ ক্লাস, ওই ক্লাসটা বন্ধ থাকছে। মানে বুঝতেই পারছো কালকে একটা বিশেষ দিন, তার জন্য আমাকে যেতে হবে। তো যাই হোক, রিটার্ন করার যে বিষয়টা, সেই বিষয়টাও তো থেকে যায়, তো সেই কারণেই ওই দিনকে ক্লাসটা বন্ধ থাকছে। রাত্রির বেলার যে 8টার যে ক্লাস আমাদের, এই যে ক্লাসটা, এই ক্লাসটা থাকছে। ঠিক আছে, কিন্তু সকালবেলার ক্লাসটা যেহেতু আমাকে ফিরে আসতে হবে, আমাকে জার্নি করতে হবে, তাই আমি ওই ক্লাসটা নিতে পারবো না। তো ওর জন্যই বৃহস্পতিবার সকালে ওই ক্লাসটা বন্ধ থাকছে। ঠিক আছে, ওকে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ঠিক আছে। না, রমেশ ওরকম নয়। রমেশ হচ্ছে, মানে কি বলবো, মানে দুবার কেদারনাথ ঘুরে আসা ছেলে। তাই রমেশ ওসব মুখে বলে, মনে অন্য কিছু রয়েছে।
রমেশ ওগুলো মুখে বলে, ঠিক আছে, কিন্তু রমেশের মনে অন্য বিষয়, ঠিক আছে। তো যে ছেলে দুবার কেদারনাথ গেছে, কেদারনাথে গিয়ে ঘুরে এসছে, ঠিক আছে, আমার মনে হয় যে সেই ছেলে এই সব বিষয় অতটা মানে কি বলবো মানে চিন্তিত নয়, ঠিক আছে। ওটা মুখে বলে, মনে অন্য কিছু রয়েছে। ওকে, চলো রাখলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।